নমস্কার। আমাদের রবি বৈঠকির 14তম পর্ব আজকে আমরা শুরু করছি। আমরা সবাই এতদিনে জেনে গেছি যে আমাদের গল্প এবং গল্প নিয়ে আলোচনা এটি আমাদের মূল বিষয়। আমাদের আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ রেকর্ড করবেন, অনুষ্ঠানটি সম্পূর্ণ রেকর্ড করছেন ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে তানিয়া দি, এবং ভাষা ভবিষ্যতের নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখা যাবে পরবর্তীকালে। আমরা প্রত্যেকের সঙ্গে সেই অনুষ্ঠানটির রেকর্ডেড অংশ আমরা শেয়ার করে দেব। আমরা পরবর্তী গল্পে চলে যাই। পরবর্তী গল্পের নাম পানকৌড়ি, লেখক শ্রীকান্ত অধিকারী। তিনি গল্পকার, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। পেশায় উচ্চ বিদ্যালয়ের ভাষা ও শিক্ষা বিষয়ের শিক্ষক। বর্তমানে দেশ, আনন্দবাজার, আনন্দমেলা, সানন্দা, বর্তমান, আজকাল, দৈনিক স্টেটসম্যান ইত্যাদি পত্রিকা সহ নানান লিটল ম্যাগাজিনে গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখে চলেছেন। প্রথম প্রকাশিত গল্প ছোটা পুরুত পুরুত দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থ হাসির পালক, আতঙ্কিত অধ্যায়, শ্রীকান্তের গল্প, লাচুংয়ের নেকড়ে প্রকাশের পথে। পশ্চিম বীরভূমের আদিবাসী তথা প্রান্তীয় জনজীবনের ক্ষেত্রে ক্ষেত্র সমীক্ষক তিনি। গল্পের নাম পানকৌড়ি। গল্পটি আলোচনা করবেন ভজন দত্ত। আমি ভজনদার পরিচয় আলোচনার আলোচক যিনি তার পরিচয় আমি আলোচনার পূর্বে ঘোষণা করব। শ্রীকান্তটা পড়ুন। প্রথমে নমস্কার জানাই রবি বৈঠকির সকল গুণীজনকে, বিশেষ করে ইন্দ্রাণীদিকে, এবং যারা ওপারে রয়েছেন গল্প, শুধুমাত্র গল্পের আলোচনার জন্য বা গল্প শোনার জন্য, তাদের প্রত্যেককে আমার সশস্ত্র নমস্কার এবং ধন্যবাদ। শুরু করি তাহলে আমার গল্প পানকৌড়ি। অঝরে বৃষ্টি, অসত্য বট আর তাল গাছে ঘেরা তিলদিঘির নিকষ কালো জল তীর তীর করে কাঁপছে। অগাধ উথলিত জলরাশির উপর গা ভাসিয়ে সাঁতরে বেড়ায় মঙ্গল বাগদি। কাছে আসে, আবার দূরে চলে যায়। কখনো চিত সাঁতার তো কখনো ডুব। পানকৌড়ি হয়ে ভুস করে ডুব দিয়ে কোন দূরে ফুস করে ওঠে। মুখ দিয়ে পিচকারি দেয় জল, খানিকটা বুক সাঁতরে আরো কাছে আসে। লোমশ হাতের ছোঁয়ায় উঁচু কপালে খেলে যাওয়া এলোমেলো চুলের গোছা সরিয়ে চিকন কালো মুখে হাসি ছড়ায়, যেন খোলাতে খই ফোটে। বলে, ওই বল, আর একবার তুই বল। এইটুকু শোনার জন্য উদ্বেল ছিল মোংলার নতুন বইয়ের বুকখানা। ভিজে অঙ্গে আহ্লাদের ঢেউ খেলিয়ে সুর দিয়ে গেয়ে ওঠে, পানকৌড়ি পানকৌড়ি আমার লেগ্গে একটা ডুব দিয়ে যা। সঙ্গে সঙ্গে ডুব, জল উছলে পড়ে। মোংলা এক ডুবে ওপার। বৃষ্টির ছাট আসতেই মোংলার বইয়ের স্বপ্নটা হাঁড়ি ভাঙার মতো ভেঙে যায়। একটু দূরে বিশাল সমুদ্র এক অশ্বত্থ গাছ মাথা চুকে দাঁড়িয়ে, তার বিবর্ণ বিরহী পাতাগুলো কেঁপে কেঁপে কোন বিষাদ সঙ্গীত বাজিয়েই চলেছে, মাঝে মাঝে ঝড়েও পড়ছে। দুটো পাতা ঘুরতে ঘুরতে ওর গায়ের পাশে এসে পড়ে। অসত্য পাতা কখনো একা এসে পড়ে না, জোড়ায় জোড়ায় পাতা গড়ায়। মোংলার বউ শিরশিরিয়ে ওঠে। প্রদীপের শীর্ণ শিখা কাঁপতে কাঁপতে ঘরের ভিতর মৃয় আলো ছড়াচ্ছিল এতক্ষণ। দমকা হাওয়া আসতেই দপ করে নিভিয়ে গেলে ঘুটঘুটে আঁধারে ঘর ভরে যায়। ঠিক তখনই কচি ধান গাছের ভেতর থেকে জলপিপি পাখি চিঁচি করে ঝটপটিয়ে মাঠের এমুড়ো থেকে ওমুড়ো ছুটে যায়। তারই শব্দে মোংলার বউ চমকে ওঠে। পেছন ফিরে দেখে মাটির মেঝেতে কে যেন ঘুমোচ্ছে। মোংলা কিন্তু সে তো কবেই চমকে উঠে বটে, কিন্তু এমনি রাতে কখনো কখনো মোংলাকে সে দেখতে পায়। যে রাতে মোংলা শেষবারের মতো চলে গেল, সে রাতেও মোংলা ওর পাশে মাতালের মতো ঘুমোচ্ছিল। সারাদিন কম ধকল যায় নাই, তবু সেই নিশুতি রাতে মোংলার বউয়ের গল্প করার শখ চাপে। মোংলাকে ঠেলা দিতেই মোংলা জোরানো গলায় বলে, কি হলো রে, এত রেতে জ্বালাস কেন? শরীরটা বেজায় খারাপ বটে জি। মোংলার বউ ফিক করে হেসে ফেলে, মিন্সের মজা দেখো। পুকুর পাড়ে তখন দুটো অসত্য গাছই বেঁচে।
মংলার বউ ভর্তি দুপুর বেলায় গরু টানা দিতে এসে কি মনে করে বহুবার বড় অশ্বত্থ গাছের বিশাল গদিটাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরত, কিন্তু কিছুতেই গোটা গাছটাকে বুকে ধরতে পারত না। হাতের ফাঁক বলে গোসা করে সে কথা বলতেই মংলা হেসে খুন। উরে, উরা মাঘ ভাতার বটে জি, আমি দেখি নাই, তবে আমার মা বলতো যেইবার খুব খরা হয়েছিল, মাঠঘাট সব চাল ফাটা, শাল নদীতে পর্যন্ত জল ছিল না, সেইবার গাঁয়ের লোকে ধুমধাম করে ওদের বিয়ে দিয়েছিল বটে। সেই থেকে ওরা মাঘ ভাতার। গাছ দুটো কি আজকের রে? তুহু ওর শরীরটাকে হাঁপটিয়ে ধরতে গেছিলি? আগে লিজে সামাল কর, পরে যে পরকে ধর। তুই আমার পরাণের পরাণ, আমার লিজিয়ে এক কাতে চেপে কেমন হাঁপটিয়ে ধরতে পারি। মংলার বউ মংলাকে জড়িয়ে ধরে, খানিক বাদে বলে, হা গো হারুর বাবা, একবার পাকুর তলাটা দেখিয়ে এলে হতো না? প্রণামে টনাবি কিছু পড়ে নাই তো? সারা গায়ে এমন ঝাঁকালো গাছ আর নাই। আগে অনেক ছিল, কাটতে কাটতে এখন এই দুটোতে দাঁড়িয়েছে। এই দাঁড়ানোর আড়ালে যত না মানুষের ধর্মীয় বিশ্বাস আছে, তার চেয়ে মংলার বোর খ্যাঁক খ্যাঁকানি বেশি। দিঘির ধারে গাঁয়ের একটারে দুটো গাছ কবে থেকে যেন বড় হচ্ছে। গাঁয়ে যখন এরা বেঁচে আছে তারাও বলতে পারে না। তবে চোদ্দ বৈশাখে তার আর ভাদর জ্যৈষ্ঠে নীল ব্রতে কিংবা মা মনসার পুজোয় এই অশ্বত্থ গাছ ছাড়া চলে না। মঙ্গল গাছ, আগে এই গাছ দুটোকে মঙ্গলসূত্র দিয়ে বাঁধতে হবে, তারপর অন্য কথা। পুজো আচ্চা ঢাক্কাসরের সঙ্গে সঙ্গে মানুষের ঢল, উপোস কাপাস সব এদের ঘিরে। এবার আর শুয়ে থাকতে পারে না মঙ্গল। গামছাটা কোমরে জড়িয়ে নিয়ে বলে, কই দে, দে দেখিনি আলোটা। একটা মাঠ পেরিয়ে আলে আলে পা দিয়ে পৌঁছে যায় জোড়া অশ্বত্থ গাছের নিচে। পেছন পেছন বউ। কাছে যেতেই মংলার বউয়ের মুখখানা একাদশীর চাঁদে উদ্ভাসিত হয়ে ওঠে। আহা, কি সাজা সেজেছে! অশ্বত্থ গাছ দুটো যেন কি কথা কইছে। বড় গাছটা সাদা কাপড় পরেছে, পাশেরটা লাল পেরে, তার উপরে সাদা লাটাই সুতোর 7 পাক। আজ দুপুরেই গাছ মঙ্গলার সময় গাঁয়ের বামুন ঠাকুর 7 পাকে বেঁধে দিয়েছে। গায়ে মাখিয়েছে তেল, সিঁদুর, চন্দন। চন্দনের গন্ধে অশ্বত্থতলা ম ম করে। দেখা মাত্রই মংলার বইয়ের পুরনো শখ জেগে ওঠে। গাছের গোড়ায় গিয়ে হাঁপটিয়ে ধরতে যায়, কিন্তু দুহাত বাড়িয়েও বড় গাছটার শরীরের সবটা ছুঁতে পারে না। তবু যেন ঝিম ধরা বাকল গায়ের গন্ধ ওকে আবিষ্ট করে। মংলা সেই চাঁদনি রাতেই হো হো করে হেসে ওঠে। এখনো মাটিতে মিশে আছে নিকোনো গোবরের গন্ধ। গভীর মাটির সঙ্গে বকন গরুর লাদ দিয়ে মংলার বউই অশ্বত্থ গাছের পেদিতলা নিকিয়েছিল কাল সকালে। তার উপর সারা গাঁয়ের লোক পা ফেলে ফেলে থ্যাবড়িয়ে রাস্তা করে দিয়েছে। সেই রাস্তা দিয়েই গুঁড়ি হয়ে ওরা দুজনে টাকা পয়সা খুঁজে চলে। মংলা খেঁকিয়ে ওঠে, কি ভাবছিস অত? আলোটা খানিক ঠাড়ো করে ধর কেন? সত্যি সত্যি মংলার বউ অশ্বত্থ তলায় ছিল না। চলে গিয়েছিল সেই উঠতি বেলায়। নদীর ওপারে শালবনি থেকে মা বাবার সঙ্গে সেবার প্রথম এসেছে মা মনসার গাছমঙ্গলা দেখতে। তখনও এ গায়ের নতুন বউ হয় নাই। 4 দিন ধরে সনকা, চাঁদবেনে, কানা মনসা, চ্যাংমুড়ি কানি, কালনাগিনী, বেহুলা লক্ষিন্দরের গান শুনেছে। আজ অষ্টসখী সেজে কাঁখে কলসি নিয়ে মা মনসার সঙ্গে এসেছে এই অশ্বত্থ তলায়। রোদের চোটে মাথায় কাপড় ঢাকা দিতে হয়েছে, আর ঘোমটার আড়াল থেকে আশ্চর্য হয়ে ডাগর চোখে দেখেছে কত লোক কত লোক। পান পাতার মতো বড় বড় চোখ করে গিলেছিল সব। পিল পিল করে বুতোর দল জোড়া অশ্বত্থকে ঘিরে পাক খেয়েই যায়। 1 পাক, 2 পাক করে করে 7 পাক। সেও ঘুরেছিল। সেদিনই এই অশ্বত্থ গাছকে জড়িয়ে ধরতে মন করেছিল। ওদিকে তখন ভর্তি দুপুর বেলায় খোল করতালের সঙ্গে চামর দুলিয়ে মনসা গানের মূল গায়েন জোরে জোরে গেয়ে চলে। পদ্ম ফুলে জন্ম নিল মনসা কুমারী, ও তুই কেনে এলি সরোবরে বেহুলা সুন্দরী। পদ্ম ফুলে, দোহাররা সুরে সুর ধরে গেয়ে ওঠে, আহানা দিবানা, আহানা দিবানা। ওদের সঙ্গে পা মিলিয়ে ঠাকুরমশাই ছুটছে। মাথায় মা মনসা, পেছনে বামুন পাড়ার বউ ঝিয়ের দল, তারপর মোড়লদের বউগুলো, আর সবার পেছনে বাগদিরা, অর্থাৎ ওরা। তাতে কি, একসঙ্গে মায়ের গাছ মঙ্গলা করতে যাওয়া তো হচ্ছে। তখনই দেখেছিল মংলাকে, মানে মঙ্গল বাগদিকে। একটা কালো ঘোড়ার মতো টকবগে ছেলে, খড়ি সাদা গেঞ্জি আর ধুতি পরে ঢাকের তালে তালে ছেলেটার সে কি নাচ!
চুলগুলো কেশরের মতো ফুলে ফুলে নেচে উঠছে, শরীরের পেশিগুলো কালো দড়া হয়ে বসে। আহা, দু চোখে তখন ওর নেশা। সেও ঠোঁট ফাঁক করে গেয়ে ওঠে, আহানা দিবানা, আহানা দিবানা। একদিন সেই ছেলেটার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছিল এই অশ্বত্থ তলাতেই। সেই কবে। এই দে রে হারুর মা, 16 আনার কয়েন, মোংলা চাপা স্বরে বলে। দাঁড়া, আরো রইছে। মোংলা অশ্বত্থ গাছের গোড়া এঁচাতে শুরু করে। দেখা দেখি মোংলার বউও এঁচারে। একটো, দুটো, তিনটে 16 আনার কয়েন। উত্তেজনায় মোংলা ওর বউকে চেপে ধরে। এত টাকা! মোংলার বউ ঘামতে শুরু করে। আলো আঁধারি ঘরের মেঝেতে ঠাউরে ঠাউরে কানার মতো দুহাত বাড়ায়। হাঁসফাঁস করে বুকটা। কোথায় টাকা? ঠিক সে সময়েই অশ্বত্থতলায় কতগুলো মানুষের গুলুর গুলুর কথা কানে আসে। মোংলার বউ ঝট করে চোখ খোলে, পাশ ফিরে একবার দেখে, পাশে কেউ নেই। নিঃসঙ্গ মোংলার বউ সাহসে বুক বাঁধে। গুমোট গরমে শরীর ভিজে একসা। ট্যাবনাটাকে বুকে জড়িয়ে বাঁশের আগল খুলে বাইরে আসে। ফুরফুরে বাতাস বুকে লাগে। আকাশ দেখে, দু একটা তারা পশ্চিম আকাশে জেগে আছে। মনে মনে আন্দাজ করে 3 প্রহর হবে। এই সময় মোংলা পলুই নিয়ে মাছ ধরতে বেরিয়ে যেত। এখন তিলো দেখিতে জল নাই, মোংলাও নাই, সে একা। ছেলে হারু বউকে নিয়ে দিঘির ওই পারে, যেখানে বাবুরা পোল্ট্রি খামার করেছে, সেই দিকে ঘর করে চলে গেছে। রাতচরা মানুষের ফিসফিসানি আবারও ভেসে আসে। অন্ধকারে এই অভ্যাস বসে এগিয়ে যায় অসত্য গাছটার দিকে। অসত্য গাছটা যেন ভয়ে কাঠ। বেশ কয়েক বছর আগে জোর ভেঙে বড় গাছটা হঠাৎ শুকিয়ে গেলে উধাও হয়ে যায়, অথচ মরার কথা ছিল না। কি করে যে অত বড় গাছটা হঠাৎ মংলার মতো প্রাণহীন হয়ে গেল, সে আজও বুঝতে পারে না। মংলার বউ সময়ে সময়ে মাটির বারান্দায় বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে দিঘির পারে চোখ রাখে। আর গাছটা সারা দিনমান অনবরত পাতা নাড়িয়ে সাড়া দেয়, আমি আছি, আছি আমি। কিন্তু সেই মুহূর্তে সে থমথমে, ভীত, স্তব্ধ। মংলার বউ চিৎকার করে ওঠে, অশ্বত্থ তলায় কে রে? লোকগুলো আচমকা উটকো লোক দেখে চমকে ওঠে। ওদের কাজের এমন একজন সাক্ষী থেকে যাবে ভাবতে পারেনি। থতমত খেয়ে একজন বলে, মংলার বউর মরণ নাই। এ কথা শুনেই চিৎকার করে ওঠে মংলার বউ। এত রেতে অশ্বত্থ গাছের গোড়াতে আবার এইছিস? এই দেবদাটাকেও মারবি? লয়, পাপে মরবি, তোরা নরকে যাবি। মংলার বউ থরথর করে কেঁপে ওঠে। লোকগুলো হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। মংলার বউ দুর্বল দুই হাতে প্রাণপণে গাছটাকে আঁকড়িয়ে ধরতে যায়, কিন্তু তার আগেই আরো একজন এসে ওকে ঠেলে সরিয়ে দিয়ে সে অদূরে খেজুর ঝোপে হুমড়ি খেয়ে পড়ে। ইর যদি ক্ষতি করিস আমি হত্যে দেব, তাই দে। বলেই লোকগুলো গাছের গোড়ায় চারধারে খাল করে মাটি সরাতে থাকে। তারপর করাত দিয়ে আর চোখ মেলে থাকতে পারে না মংলার বউ। অশ্বত্থ গাছের পাতাগুলোর মতোই নেতিয়ে পড়ে, ঘাসের উপর মুখ গুজে গোঙাতে থাকে। সর্বনাশ হবে, তোদের পুষ্টি নাশ হবে। সেই গভীর রাতে গায়ের বাইরে দুই অসহায় জীবনের কাতরানি কেউ কি শুনতে পেয়েছিল? হয়তো না। তাই তো মোংলা নাই, মোংলার বউও নেই। মোংলা নেই, মোংলার বউও নেই। তিলদিঘির পেট শুকিয়ে খটখটে, চোর কাঁটা খেজুর কাঁটার জঙ্গল, পারগুলো পোল্ট্রির খামার, খামারের বর্জ্যের দুর্গন্ধ শাল নদীর কূল ধরে দূর দূরে ছড়িয়ে পড়ে। গাঁয়ের লোকে আর এদিকে আসে না। ধূমখণ্ডি রোদ কিংবা নিশুতি রাত ভেঙে খোল করতাল বাজিয়ে মূল গায়নের তালে তালে দোহারিদের গলার সুর এ গাঁ সে গাঁ ঘুরে বেড়ায় না। তিলোত্তমা দিঘির ধারে পাশের গাঁ থেকে আসা কোনো কিশোরীও ঘোমটার আড়ালে পান পাতার মতো চোখ তুলে সুর মেলায় না, আহানা দিবানা। ঝমঝমে বৃষ্টি ভেজা কোনো ষোড়শী তার পরাণের মানুষের উদ্দেশ্যে সুর করে বলে না, পান কৌরি আমার লেগে একটা ডুব দিয়ে যা। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীকান্ত দাকে। আমরা গল্পটির আলোচনায় আসব। গল্পটি আলোচনা করবেন ভজন দত্ত। আমি ভজন দত্ত দাদার পরিচয় দিয়ে নিই একটু। জন্মসূত্রে তিনি জঙ্গলমহলের কেন্দ্রস্থলে বেড়ে ওঠা লেখকের সাহিত্য চর্চা সাংঘাতিক জীবনদায়ী নেশা। 1990 থেকে নিয়মিত প্রবন্ধ, গল্প, কবিতা, নাটক, লোকসংস্কৃতি বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লিখে চলেছেন। সাহিত্যের আঙিনায় প্রবেশের
আড়াই দশক পর গ্রন্থকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ 2015-তে। বাঁকুড়া নিবাসী, পেশায় শিক্ষক, তিনি নেশায় গবেষক। গ্রন্থ প্রকাশে ব্যক্তিগত অনীহার কারণে 2015 থেকে এখনো পর্যন্ত গ্রন্থ সংখ্যা 14। প্রথম গ্রন্থ 2015 সালে বাঁকুড়া জেলায় স্বাধীনতা সংগ্রাম, তারপরে টুকুস, 72 দিন রাত, 20-এ-20 প্রভৃতি গল্পগ্রন্থ, কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। শেষ কাব্যগ্রন্থ 2025 সালে টেপার আগে ভাবুন। আমরা ভজনদার কাছে চলে যাব শ্রীকান্তদার গল্পটির আলোচনা শুনবার জন্য। গল্পটির নাম পানকৌড়ি। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই, যারা আছেন এবং যারা পরে শুনবেন তাদের সবাইকে ধন্যবাদ। শ্রীকান্ত অধিকারীর গল্পটি শুনলেন একটু আগে সবাই। খুব সুন্দর উনি পাঠ করেছেন। পাঠের ভঙ্গিটি এবং ওনার উচ্চারণ, গল্প বলা সব খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এক কথায়। তো যাই হোক, আমাকে তো আলোচনা করতে হয়, সেক্ষেত্রে কিছু কথা বলতে হবে। এখানে গল্পের 3টে স্তর একসাথে চলছে। প্রথম হচ্ছে মানুষের জীবন, দ্বিতীয় লোক বিশ্বাস, আর তৃতীয় হচ্ছে পরিবেশ ধ্বংস। আর গঠন এবং বর্ণনা ভঙ্গিটিও আমার ভালোই ভালো লেগেছে। মায়া এবং বাস্তবের মিশেলে গল্পটা শুরু হচ্ছে। বৃষ্টি আর এই তিলো একদম শেষে, গল্পের শেষে আমরা বুঝতে পেরেছি যা তিলোত্তমা থেকে তিলোদ্রিকির দৃশ্য দিয়ে বাইরের প্রকৃতি দিয়ে ভেতরের মানসিক অবস্থা ধরার চেষ্টা হয়েছে। এই যে মংলা সাঁতার কাটছে, সে পানকৌড়ির মতো ডুব দিয়ে ভেসে উঠছে। এটা শুধু শারীরিক কাজ না, তার জীবন মৃত্যুর দোলনও দেখা যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাচ্ছি মংলা মারা গেছে, কিন্তু গল্পে সে বারবার ফিরে এসেছে। কার স্মৃতিতে? মংলার বইয়ের স্মৃতিতে ফিরে এসেছে। স্বপ্ন, হ্যালুসিনেশন সব একসাথে যেন মিশে যায়। এই জন্য পাঠককে লেখক বুঝতে দেন না যে কোনটা গল্প, কোনটা অতীত আর কোনটা বর্তমান। সব শেষে আমরা দেখতে পাচ্ছি যেন সময় থমকে যাচ্ছে, দিঘি শুকোচ্ছে, গান থামছে, কিশোরী আর সুর মেলায় না। এটা যেন একটা বৃত্তাকার সমাপ্তি। শুরুতে যে সুর ছিল, শেষে তার অনুপস্থিতি দিয়ে গল্প শেষ। আর চরিত্র, তাদের প্রতীকী অর্থ দেখুন। মংলা বৌদি এবং পানকৌড়ি দুটো নামেই কিন্তু, মংলা বাগদি ও পানকৌড়ি দুটো নামেই কিন্তু রূপক। পানকৌড়ি জলে ডুব দিয়ে মাছ ধরে, আর মংলাও দিঘিতে ডুব দেয়। ডুব দিয়ে কি করে? সে জীবিকা খোঁজে। সেই গল্পে গ্রামীণ শ্রমজীবী মানুষের প্রতিনিধি। তার শরীর কালো দড়া পেশি, সে নাচে গায়, কিন্তু তার জীবনের কোনো ঠিক নেই। তার জীবন কিন্তু অনিশ্চিত, রুজি রোজগারের ঠিক নেই। আর মংলার বউ, সে প্রকৃতি সংস্কৃতির ধারক, অসত্য গাছকে জড়াতে চায়। গোবর দিয়ে সে তার গোড়া নিকিয়ে দেয়, মনসার গানে সুর মেলায়। তার বুক উদ্বেল হাসপাস করে। সে শুধু স্বামী হারা নয়, সে বিশ্বাস এবং সংস্কৃতি হারা। শেষে এসে গাছকে বাঁচাতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছে একটা খেজুরের ঝোপে। এখানে নারী প্লাস প্রকৃতি দুটোই পুরুষতান্ত্রিক লোভের শিকার। আর দুটো অসত্য গাছের কথা বলা হয়েছে মাঘ ভাতার বলে গায়ের মানুষ বিয়ে দিয়েছে। এটা লোকবিশ্বাসের উদাহরণ। বড় গাছটা সাদা কাপড় আর ছোটটা লাল পেড়ে, এই তো বিয়ের পোশাক। গাছ কাটার সময় মংলার বউ বলে, এই দেবতাটাকেও মারবি লয়। এখানে গাছ মানে হচ্ছে দেবতা, আর দেবতা হচ্ছে যে কি, মানুষের যেন আত্মার কথা বলা হয়েছে। মূল থিম হচ্ছে যে লোক সংস্কৃতির পতন এবং আধুনিকতার আগ্রাসন। আর গল্পে 3টে সময়কে লেখক ধরার চেষ্টা করেছেন। এক হচ্ছে অতীত, মনসার গান, গাছ মংলা, 7 পাক, পদ্ম ফুলে জন্ম নিল মনসা কুমারী। 2 হচ্ছে বর্তমান, মংলা মরে গেছে, দিঘি শুকিয়ে যাচ্ছে, আর মংলার বউ একা। ভবিষ্যতের ইঙ্গিত, উন্নয়ন আমরা যেটাকে বলছি, পোল্ট্রি খামার যেখান থেকে ছড়ায় বর্জ্যের দুর্গন্ধ, চোর কাটার জঙ্গল। সংঘাতটা স্পষ্ট। একদিকে সমষ্টিগত উৎসব, ঢাক, কাসর, উপোস, বামুন ঠাকুর, গায়ের লোকের ঢল, অন্যদিকে ব্যক্তিগত লোক। রাতে গাছের গোড়া খুঁড়ে খুঁড়ে এই যে কয়েন খোঁজা, গাছ কেটে ফেলা। শ্রীকান্ত অধিকারী দেখিয়েছেন যে বিশ্বাস যখন বাণিজ্য হয়, তখন প্রকৃতি আর মানুষ দুটোই শেষ হয়ে যায়।
এরপরে আসি লেখকের ভাষা এবং শব্দ চয়নে। লেখকের যে লেখার এই গল্পের মূল শক্তি হচ্ছে আঞ্চলিকতার শক্তি। লেখক গ্রাম্য উপভাষাকে ব্যবহার করেছেন। কেনে, হনছিল, গেঞ্জি, হাফটিয়ে, হুস করে ডুব, হুস করে ওঠে, চিচি করে, গুলুর গুলুর, গাবিন মাটি, লোকগান, আহানা দিবানা, এগুলো তো শুধু গান নয়, চরিত্রের আবেগের বাহন। মংলার বউ বৃষ্টিতে এই সুরেই স্বামীকে ডাকে। আর একদম শেষের তাৎপর্যটা কি? গল্প শেষের বাক্যটা খুব গুরুত্বপূর্ণ। ঝমঝমে বৃষ্টি ভেজা কোনো ষোড়শী তার পরাণের মানুষের উদ্দেশ্যে সুর করে বলে না পানকৌড়ি পানকৌড়ি। এখানে একদিকে স্মৃতি, তার সঙ্গে বিলুপ্তি একসাথে যোগ হয়ে যাচ্ছে। আর তিলোত্তমা দিঘি নামটাই তিলোত্তমা। তিলোত্তমা মানে হচ্ছে অপরূপা। সেই দিঘি এখন খটখটে। লেখক বোঝান যে মানুষ মরলেও গল্প শেষ হয়ে যায় না, গল্প মরে যায় যখন স্মৃতি রাখার মতো কেউ থাকে না। এই গল্পটা যদি আমরা 1990 থেকে 2000 দশকের বাংলার গ্রাম জীবনের একটা দলিল বলতে পারি। শহুরে উন্নয়নের নামে গ্রাম কেমন করে তার শেকড় হারায়, সেটা মংলার বইয়ের নীরব মৃত্যু দিয়ে লেখক বুঝিয়ে দিয়েছেন। এই দুটো দিকেই গল্পটার মেরুদণ্ড। আলাদা করে দেখলে পুরোটা ধরা যাবে না, কারণ লোকবিশ্বাস ভাঙলেই তো পরিবেশ রাজনীতি ঢুকে। আর লোকবিশ্বাস কি এখানে? গাছ, গান আর দেবতা। শ্রীকান্ত অধিকারী গ্রামের জীবন্ত মাইথোলজিকে তুলে ধরেছেন। এখানে প্রকৃতি নিষ্প্রাণ বস্তু না, সে সম্পর্কের অংশ। অসত্য গাছ মানে দেবতা প্লাস সমাজ বন্ধন। গায়ের মানুষ অসত্যকে মাঘ ভাতার বলে বিয়ে দিয়েছে। খরার সময় এই বিয়ে দিলে বৃষ্টি হয় এমন লোক ধারণা আছে, লোক বিশ্বাস আছে। সাত পাক, সিন্দুর, চন্দন, মঙ্গলসূত্র, মানুষের বিয়ের সব রীতি গাছের গায়ে। গাছকে ওরা বলে ডাকা হয়। এটা এটা একটা অ্যানিমিজম। গাছেরও প্রাণ, মান এবং সামাজিক পরিচয় আছে। মংলার বউ গাছকে যে জড়াতে চায় কিন্তু সে পারে না, এটা মানুষের সীমা বোঝায়। সে প্রকৃতির অংশ হতে চায় কিন্তু আধুনিকতা তাকে আলাদা করে দেয়। মনসার গান প্লাস গাছমংলা একটা যৌথ স্মৃতি। চাঁদবেনে, সনকা, বেহুলা লকিন্দর, এগুলো সব গ্রামের লোকগাথা। গায়ে সবাই মিলে 4 দিন ধরে গান শোনে। মা মনসার ঝুড়ি মাথায় নিয়ে শোভাযাত্রা করে। এখানে বামুন, মোড়ল, বাগদি সব একসাথে। লোক বিশ্বাস জাতপাতের সীমানা সাময়িকভাবে ভেঙে দেয়। মংলার বউ প্রথমবার মংলাকে দেখে এই গানের আসরেই। তারপর প্রেম, বিয়ে, জীবিকা সব এই লোক সংস্কৃতির মধ্যে বোনা। এবং প্রাকৃতিক কিছু সংকেতের ভাষা আছে, যেমন অশ্বত্থ পাতা জোড়ায় জোড়ায় পড়া, এটা কিন্তু একটা অশুভ সংকেত বলেও ধরা হয়। জলপিপি পাখির চিচি মংলার উপস্থিতির আভাস আমরা ধরতে পারি। বৃষ্টি, অন্ধকার, প্রদীপ নিভে যাওয়া, বাস্তব আর অতিপ্রাকৃতের মিশ্রণ। এই সংকেতগুলো গ্রামের মানুষের একটা বিশ্ব ব্যাখ্যার পদ্ধতি বলতে পারি। তারপরে 2 নম্বরে আমরা বলতে পারি পরিবেশের সঙ্গে রাজনীতি যোগ হলে কি হয়? লোভ হয়, দখল হয়, আর উন্নয়নের নামে ধ্বংস চলতে থাকে। লোক বিশ্বাস যখন দুর্বল হয় তখন পুঁজি আর প্রশাসন এসে জায়গা নেয়। গল্পে ধাপে ধাপে এটা হচ্ছে যে ঘটছে। এই যে জল, জঙ্গল, জমির বদল, তিলদিঘি যেটা একসময় অগাধ উথলিত জলরাশি ছিল, শেষে পেট শুকিয়ে খটখটি হয়ে যাচ্ছে। পোল্ট্রি খামারের বর্জ্যের দুর্গন্ধ মিশে যাচ্ছে। এই বিষ কিসের বিষ? এই বিষ হচ্ছে উন্নয়নের বিষ। তা আসলে লোভের অর্থনীতির ফলে যে 16 আনার কয়েন মংলার বউ গাছের গোড়া খুঁড়ে খুঁড়ে টাকা খুঁজছে, আবার শেষ পর্যন্ত যে গাছ যারা কাটছে তারাও কিন্তু গাছের গদি কাটার জন্য কি করছে, আস্তে আস্তে তারাও গাছের গোড়া হচ্ছে যে গর্ত করছে। এখানে যেন গল্পের নাম নেই, যারা মানে গোড়া কাটছে তাদের নাম নেই, তারা কারা বোঝা যাচ্ছে না। কিন্তু এরা বাইরের ঠিকাদার, জমি মাফিয়া নাকি গ্রামেরই কেউ, এটা অস্পষ্ট রাখা হয়েছে এবং এটাই বাস্তব। উন্নয়নের নামে যারা গাছ কাটে তাদের মুখ নেই, তারা মুখোশও নেই, তাদের মুখোশহীন। তো যাই হোক, এই গাছের সঙ্গে সঙ্গে একটা সংস্কৃতিরও বিলুপ্ত ঘটে। ধূমখণ্ডী রোদ কিংবা নিশুতি রাত ভেঙে খোলকত্তাল বাজে না। কিশোরী আর ঘোমটার আড়ালে সুর মেলায় না, কারণ যে দিঘি, যে অসত্য, যে গল্প, সেগুলো সব নেই। পানকৌড়ি পাখি যেমন মাছ ধরে, মংলা তেমন মাছ ধরে। তো এইভাবে শ্রীকান্ত অধিকারী সরাসরি রাজনীতির কথা হয়তো বলেননি, তিনি লোককথার কাঠামোয় একটা রাজনীতি কিন্তু এখানে লিখেছেন।
যেমন গাছ কাটা, গাছ কি একটা স্মৃতি, গাছ কাটা মানে স্মৃতি কাটা। গাছ তো শুধু অক্সিজেন দেয় না, সে গান, বিয়ে, প্রেম, পুজোর সাক্ষী। গাছ মরলে কি হয়? সমাজের স্মৃতি মরে যায়। আমরা অনেক সময় একটা ঘর মনে রাখি যে অমুক কদমতলার নিচে, আমরা গাছ দিয়ে হচ্ছে যে কি করি, আমরা জায়গাটাকে মনে রাখার চেষ্টা করি। এখনো দেখবেন অনেক জায়গা আছে গাছের নাম দিয়ে, শিমুলতলা, পলাশতলা আছে। তো যাই হোক, গল্পটা উন্নয়ন বনাম বিশ্বাস নয়, উন্নয়ন যেভাবে বিশ্বাসকে খেয়ে ফেলে তার দলিল। আর গল্পটা কিন্তু এখনকার সময়ে যদি আবার লেখা হতো, তাহলে মংলার বউ কিন্তু ওই গাছটাকে বাঁচাতেও পারতো। আমি যদি আর একটু ঘুরে দেখি, এখন হলে কি করতো, এখন হলে ধরুন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থাকতো, আপডেট করতে পারতো, গল্পের কাঠামোটা ভেঙে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। পাঠকের ভাবার অনেক জায়গা আছে। তো লোভের সামনে বিশ্বাসটা কিন্তু অসহায়, এই জায়গাটা আমাদের ভাবতে হবে। লেখক কিন্তু সেসব না করে 90 থেকে 2000 দশকের বাংলা গ্রামে যে প্রতিরোধ খুব কমই সফল হয়েছে সেটা তিনি দেখিয়েছেন। গল্পটা তাই আমি বলবো যে নস্টালজিয়া নয়, এটা একটা দলিল, এবং খুব ভালো লিখেছেন। এবং এই গল্পগুলো, এরকম গল্প আমাদের বাংলাতে আরো আরো হওয়া দরকার। এই সামান্য কটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করলাম। এরপরে আবার যদি আপনারা কেউ যোগ করতে চান করবেন। ধন্যবাদ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ মহাজন দত্ত দাদাকে। আমি আবারও অনুরোধ করব, আমরা অনেককেই দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন, তারা যদি গল্পটি নিয়ে আলোচনা করতে চান। হ্যাঁ, কেউ বলতে চাইছেন, রাজীব দা বলতে চাইছেন। রাজীব দা বলুন, আপনি যদি কিছু বলতে চান বলুন। হ্যাঁ, আজকে দুটো আলোচনায় দুটো গল্পও খুব ভালো, দুজন আলোচকও দুর্দান্ত আলোচনা করেছেন, কোনো জায়গা ছাড়েননি আর কি। এবং আমরা লক্ষ্য করে দেখবো এই যে দুটো গল্প, ছোবল এবং পানকৌড়ি, এই গল্পে যে খুব ঘটনার ঘনঘটা বা কোনো কিছু চমক দেখানো হচ্ছে তা নয়, খুব নিস্তরঙ্গ শান্ত গল্প, তার মধ্যে আলো ফেলে তুলে আনা হয়েছে ঘটনা। আমি যেটা বললাম ভজন দত্তের আলোচনার পর আর কি, যে কথাটা, এখানে একটা জিনিস আমরা খুব আগ্রহের সঙ্গে লক্ষ্য করে দেখলাম, আমি সামাজিকতার দিকটায় যাচ্ছি না, সেটা হচ্ছে যে এই যে গাছটা কাটা হচ্ছে, গ্রামাঞ্চলে অশ্বত্থ বট গাছ কাটা যায় না, কাটতে গেলে ব্রাহ্মণের অনুমতি নিতে হয় বা পুজো করতে হয় ইত্যাদি, সেটা আলোচনা করেছেন ভজন বাবু। তো এইটা কেটে কি স্থাপনা করা হচ্ছে, তো আমরা গোটা গল্পতে নির্দিষ্ট করে গল্পটা, প্রথম কথা আমি সাধুবাদ তো জানাই শ্রীকান্ত বাবুকে, অসাধারণ গল্পটা লিখেছেন, পাঠ তো অসাধারণ, এবং গল্পটা একটা সুরিয়াল পর্যায়ে চলে গেছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য, গোটা গল্পে যেমন প্রকৃতি আছে, তিনটে পাখিকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, সুনির্দিষ্টভাবে। একটা হচ্ছে পানকৌড়ি, লেখার মাঝখানে এসেছে জলপিপি, আর তৃতীয় যে পাখি সেটি হচ্ছে মুরগি। এই যে গাছটা কেটে কি করা হচ্ছে না, পোল্ট্রি করা হচ্ছে। হতে পারে এটা সমাপতন, হতে পারে লেখক এটা সচেতনভাবে লিখেছেন বা তার বাস্তব জায়গা থেকে এসেছে। তো এখানে খেয়াল রাখতে হবে, জলপিপি এবং পানকৌড়ি এরা প্রকৃতির অঙ্গ, কিন্তু যে মুরগি পালন করা হয় সে মুরগি প্রকৃতির অঙ্গ নয়। বন মুরগি হয়তো প্রকৃতির অঙ্গ হতে পারে, এই মুরগি নয়। এটা একটা খুব সূক্ষ্মতর একটা প্রতীক আছে, যে মানুষ তার স্বার্থ যেখানে সিদ্ধ হয়, সেই পাখি, সেই উদ্ভিদ, সেই জমিকেই সে লালন পালন করবে, সে নিজের মতো তার থেকে স্বার্থ বার করে নেবে। এইটুকুই সংযোজন ছিল, আর কিছু না। ধন্যবাদ।